সুকন্যা, আগে শুরু করার আগে একটা ছোট্ট ঘটনা বলছি, দুটো ঘটনার রিলেশন দিয়ে শুরু করব। আমরা 90 দশক, মানে আমি আমার জেনারেশনের কথা বলছি, 90-এর দশকের ছেড়ে আমরা 2000 কেউ পেয়েছি, যে সময় আমরা বড় হয়ে উঠছি। সে সময় বাচিক শিল্পী বলতে আমরা যেটা দেখতাম দূরদর্শনে, ছন্দা সেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আরেকজনের নাম বলবো, অনেকে ছিলেন। মীর উঠে আসলো সেই সময়কালটাতে। মধুমন্তী মৈত্র, তার কণ্ঠস্বর এবং তার লুকস টোটালটা, মানে বলতে গেলে আমাদের জেনারেশনের একটা মানে খুব ক্রাশ ছিল। মধুমন্তী মৈত্র যখন খবর বলতেন তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে, প্রথমবার জলপাইগুড়িতে যে দুর্গাপূজার কার্নিভেল হলো, সেখানে আমি দিশারি ক্লাবের পুজো নিয়ে আসছি, দিশারি ক্লাবের যে ট্যাবলোটা নিয়ে আসছি, সবার সঙ্গে আনন্দ করতে করতে আসছি। সেই সময় এফডিএস স্কুলটা ক্রস করতে আমার কানে একটা কণ্ঠস্বর এলো। কোথাও যেন আমার মনে হলো সেই হারিয়ে যাবে একটা কণ্ঠস্বর, মধুমন্তী মৈত্রের মতো অনেকটা। আমি দিশারি ক্লাবের সেই ট্যাবলো ছেড়ে, সেই যে আমরা শোভাযাত্রা নিয়ে আসছিলাম, সেটা ছেড়ে আস্তে আস্তে করতে 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 এগিয়ে আসলাম তার উৎসটা খোঁজার জন্য। উৎসে এসে দেখলাম মঞ্চে তুমি, সুকন্যা। তো আমার কাছে, বা যারা তোমার কণ্ঠস্বর শুনেছে, যারা সেই সময়কার মানুষ, তারা অবশ্যই এই কথাটাও বলবে যে মধুমন্তী মৈত্রের মতো অনেকটা তুমি। জিজ্ঞাসা, আজকে প্রথম তোমার বাড়িতে এলাম, খুবই ভালো লাগছে আমার, তুমি এসেছো। হ্যাঁ, সঙ্গীতের সঙ্গে পরিচয় হলো, কথা হলো। যেটা প্রথম আমার জানতে চাওয়া, যে কবে থেকে রিয়েলাইজ করলে যে তোমার কণ্ঠটা সুকণ্ঠ, মানে তুমি বাচিক শিল্পী হতে পারো, বা কথার মধ্য দিয়ে তুমি একটা শিল্পকে নিয়ে যেতে পারো? কত বছর বয়সে সেটা তোমার রিয়েলাইজ হলো? আচ্ছা, তাহলে তোমাকে একদম গোড়া থেকে শুরু করতে হয় আমার এই গল্পের উৎস। একদম ছোটবেলায় যখন আমি কথা বলতে শুরু করলাম, মানে আধো আধো কথা আমি মা বাবার মুখে যা শুনেছি, আমি খুব কম দিনই বলেছি। তারপর থেকে মানে ভীষণ ছোট বয়স থেকেই আমি অত্যন্ত স্পষ্ট উচ্চারণ করতাম, এবং সকলের সঙ্গে, চেনা অচেনা মানুষ নির্বিশেষে সকলের সঙ্গে ভীষণ সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারতাম ছোটবেলা থেকে। মানে সেই সময় হয়তো এত গুছিয়ে এত সুন্দর বাক্য করে কথা বলাটা একটা ছোট্ট শিশুর পক্ষে একটু অসম্ভব। এটা আমার শোনা কথা, আমার তো সেই সময়টা মনে নেই, কিন্তু আমার পারিপার্শ্বে আমার মা বাবা, আমার বড়রা বলেছিলেন যে তুই এত গল্প করতি, মা বাবা বলতো তোকে কারোর বাড়িতে নিয়ে গেলে তো তুই উঠতে চাইতিস না। মানে দাদু ঠাকুমা, আমার বন্ধু কাকিমা, তাদের সঙ্গে অবলীলায় আমি গল্প করছি। হ্যাঁ, মানে স্কুল জীবন শুরু হওয়ার আগের থেকেই। হ্যাঁ, বাবা মা এরকম হয়েছে যে আমাকে বারান্দায় এমনি খেলনা দিয়ে বসিয়ে রেখেছে, মা কাজ করছে, বাবা কাজে গেছে। সেই সময়টাতে রাস্তা দিয়ে যে সমস্ত লোক যাচ্ছে তাদেরকে, কাকু কেমন আছো, দিদি কেমন আছো, এই দেখো আমার বাড়ি, এই দেখো বাগানে এই ফুল হয়েছে, মানে নিজের থেকে নানান রকম গল্প করতাম, অনেকটা মিনি কাবুলিওয়ালা একদম বলতে পারো। এইভাবে গল্প করতাম, এবং তখন সবাই তো ভীষণ সকলের বাড়ি যেত, আমাদের বাড়িতেও বাবার কালিকরা আসতো, আত্মীয় স্বজনরা আসতো। আমি তাদের সাথে না ভীষণ, মানে আমার ভীষণ আনন্দ হতো আর কি। কেউ বাড়ি আসছে মানে আমি একদম গল্প করবো, মানে তখন একটু পড়তে কম হবে, এরকম একটা ব্যাপার হলো যে আমার একটু ভাল লাগছে তাদের সাথে গল্প করতে। এই যে কথা বলাটা আমার শুরু হলো, কথা বলছি বলছি মানে ভালোবাসতাম, এবং বাবা মা বলতো যে একদম স্পষ্ট উচ্চারণে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমি নাকি কথা বলতাম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তারপরে কত বছর বয়সে তোমার মনে হলো যে আমি এটাকে বেছে নিতে পারি? আচ্ছা, মানে বাঁচতে তোমাকে হয়েছে, শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারো। ছোটবেলা থেকেই যখন আমি জলপাইগুড়ি শহরে বেড়ে উঠছি, তখন আমাদের এখানে নানান রকম প্রতিযোগিতা হতো, আবৃত্তি, গান, সেই ইনকাম ট্যাক্সে, সরস্বতী পুজোয়, উদয় সংঘ, মাতৃসংঘ, আশ্রম, বিভিন্ন জায়গায় প্রচুর প্রতিযোগিতা হতো। এবার বাবা মা বুঝতে পেরে গিয়েছিল যে আমি এই ধারার আর কি, আমি ভালোবাসি এগুলো, তো আমাকে সমস্ত কিছু শিখিয়েছিল। মানে আমি গানও শিখতাম, আবৃত্তিও করতাম, এবং প্রত্যেকটা কম্পিটিশনে, প্রতিযোগিতায় এমন কোনো জায়গা বাদ ছিল না যেখানে আমাকে নিয়ে যেত না আমার বাবা মা। পুরস্কারটা তো পরের কথা, মানে পুরস্কার আমি পেতাম অবশ্যই, কিন্তু বাবা মা আমাকে নিয়ে যেত, পরিচর্যা করতো, এবং আমার ভীষণ আনন্দের একটা জায়গা ছিল। আচ্ছা, ওখানে কম্পিটিশন, আমি বলবো, আমাকে বলতে হবে, স্টেজে গাইতে হবে,
এই আমার শুরু হলো পথ চলা। মানে আমার মনে পড়ে মানে গল্প শুনেছি মা বাবার কাছে, আমার অন্য বাড়িতে আর কি, সেই আমার ছোট্টবেলার প্রাইজটাও আছে, যেটা আমি উদয় সংঘে বলেছিলাম, বলে আমি ষষ্ঠ কি সপ্তম হয়েছিলাম। আচ্ছা। এবং মা বলে তোকে যখন আমি পুরস্কারটা আবৃত্তি ছিল, তোকে যখন আমি পুরস্কারটা নেওয়ার জন্য মঞ্চে তুলি তখন তুই ঘুমিয়ে পড়েছিলি, তারপরে যখন তুই শুনলি যে তুই পুরস্কার পেয়েছিস তখন হঠাৎ করে তোর ঘুমটুম চলে গেল, তুই কি সুন্দর হেঁটে হেঁটে চলে গেলি, ওখানে গিয়েও সকলকে নমস্কার করলি। মানে ছোট্ট শিশু, তোমাকে কেউ শিখিয়ে দেয়নি, এটা নাকি আমার মানে মধ্যে ছিল, এগুলো আমার শোনা। তো তারপর থেকে চলছে, এভাবেই চলছে। ছোটবেলার যত কম্পিটিশন বলো, অনুষ্ঠান বলো, বাবা মা দিদি প্রচুর সাপোর্ট করেছে, আমি করেছি। আবৃত্তি কম্পিটিশন, মা আবৃত্তি তুলিয়ে দিত। আর আমার একটা ব্যাপার ছিল দাদা, মানে আমার কোনো একটা জিনিস পড়লে খুব সহজেই সেটা মুখস্থ হয়ে যেত ভীষণ। সেটাই হয়তো আমাকে আবৃত্তিতে বা বাচিকে এখন ভীষণ রকম ভাবে হেল্প করছে। মানে আমার একবার দুবার ম্যাক্সিমাম 3 বার পড়লে একটা বড় কবিতা, যেটা ওই বয়সে হয়তো পারাটা একটু ডিফিকাল্ট, আমার মুখস্থ হয়ে যেত। এইভাবেই পথ চলাটা সেই সময় শুরু হয়েছিল। হ্যাঁ, কথা বলার যে প্রশ্নটা তুমি করলে সেখান থেকেই আমি এই উত্তরটায় গেলাম আর কি। মানে এই কথা বলাটাই আমার হয়তো এখন যতটুকু আমি করছি কাজ বা যতটুকু শিখেছি তাতে হয়তো আমাকে অনেকখানি হেল্প সাহায্য করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি নিয়ে গল্প ছলে জিজ্ঞাসা করি, হ্যাঁ। প্রথম স্কুল শিশু নিকেতন জুনিয়র বেসিক স্কুল, জলপাইগুড়ি। কোন ক্লাস পর্যন্ত পড়লে সেখানে? ওখানে প্রেপ থেকে প্রেপ 2 পড়েছিলাম, যেটাতে ইয়েলো কালারের ড্রেস ছিল, একদম ছোটদের যেই সেকশনটা ছিল সেটা আমি শিশু নিকেতনের হলুদ, যেটা বলবো হলুদ স্কুল, হ্যাঁ সেটাই পড়েছি। অসম্ভব আনন্দের আমাদের সেই স্কুল ছিল, মানে ভীষণ রকম মনে আছে তখন হেডমিস্ট্রেস কে ছিলেন বা বর্দি কে ছিলেন? বর্দি অরুণা দি বলে কেউ একজন ছিলেন, আমার এই মুহূর্তে নামটা সঠিক। তারপরে ওখান থেকে প্রেপ কমপ্লিট করার পর তারপরে 1 to 4 আমি পড়েছি শিশু নিকেতন জুনিয়র বেসিকে, মানে যেটাকে আমরা বেগুনি বলে থাকি আর কি। বেগুনি আগে পড়লে হচ্ছে শিশু নিকেতন প্রিপারেটরি, তারপরে গেল জুনিয়র বেসিক 4 অবধি পড়লে, তারপর 5 to 12 আমি পড়েছি সুনীতিবেলা সদর গার্লসে পড়েছি। এখানে 12 পাস করলে? এখানে 12 পাস করলাম। তারপরে আমি চলে গেলাম কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যে আমি স্নাতক করলাম, তারপর স্নাতকোত্তর করলাম ওই যাদবপুর থেকে। মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার জলপাইগুড়ি। এটা আমার জানা ছিল না। যাই হোক, তো যাদবপুর কেন, মানে যাদবপুর সবাই যাচ্ছে সেই জন্য, মানে তোমার জীবনে ইচ্ছা কি ছিল বা কি বলবো, এইম কি ছিল? আমার জীবনের ইচ্ছে যেটা বলতে পারো, মানে আমার শিক্ষকতা বা এই টিচিং লাইনে যাওয়ারই বরাবর ইচ্ছে ছিল। তারপর মাঝখানে কোথাও গিয়ে একবার ভেবেছিলাম যে আমি জার্নালিজম পড়বো, একটা সময় মনে হয়েছিল। এবার কলকাতাকে কেন বেছে নিলাম সেটা বলি। সেই সময় আমাদের পরিচিত অনেক দিদি দাদারা শুনতাম যে প্রেসিডেন্সিতে পড়ছে, লেডি ব্রেবানে পড়ছে, ওখানে হচ্ছে অনেক রকম মানুষের সঙ্গে তাদের পরিচয় হচ্ছে, নিজেকে আরো তুলে ধরতে পারছে, এই গল্পগুলো শুনতাম। তো কোথাও গিয়ে আমি 11-12 আর্টস নিয়ে পড়েছি। আমার সেখানে জিওগ্রাফি সাবজেক্ট ছিল, বাংলা তো থাকবে, ইংলিশ থাকবে, সংস্কৃত ছিল, মানে সাহিত্যের প্রতি একটা গভীর টান ছিল। আমার বাবাও নিজে ইংরেজি সাহিত্যেরই, তো সেক্ষেত্রে সাহিত্যের প্রতি একটা টান যেহেতু ছিল, আমার কোথাও গিয়ে মনে হতো আচ্ছা আমি কি বাইরে যেতে পারি, প্রেসিডেন্সি বা যাদবপুর। সবাই বলতো যে ওখানে অনেকটা অপরচুনিটি আছে ভালো। তো তখন কি হলো, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করলাম, এবং যাদবপুর আমাদের পরীক্ষা দিতে হয়েছিল। আমি পরীক্ষাও দিলাম, পাবো কি পাবো না কিছু ভাবিনি, কিন্তু মানে এখানকারও সব জায়গার ফর্ম তুলেছি। বিশ্বভারতী তো আমার হয়েছিল সংস্কৃতে। তো যাই হোক, তারপরে যাদবপুরে যখন পরীক্ষা দিলাম, আমার পরীক্ষা ভালো হয়েছিল। আমার বাংলা আর ফিলোসফি দুটোতেই আমি কোয়ালিফাই করেছিলাম রিটেন টেস্টে। তো আমার দিদিও তখন সেই সময় যাদবপুর ইউনিভার্সিটি থেকেই ও তখন পিএইচডি করছিল। এইবারে বাবা মার একটা প্লাস পয়েন্ট ছিল যে ছোট মেয়ে আমি, আমার দিদি আছে। বাবা মা যদি হয়তো একা হতাম তাহলে হয়তো একটু ভয় পেত যে ছাড়বো কলকাতায়, কিন্তু যেহেতু আমার দিদি একটা আমার গার্জিয়ান হিসাবে কলকাতায় সে সময় হ্যাঁ ছিল, তো সেই জন্য বাবা মা আর কিছু চিন্তা করেনি, আমাকে যাদবপুরেই ভর্তি করে। যাদবপুরে থাকতে কোথায়? যাদবপুরে থাকতাম একটা পিজিতে আর কি। পিজিতে দুই বোন একসঙ্গে? বলে না, দিদি থাকতো হোস্টেলে। আচ্ছা, হ্যাঁ আমি পিজিতে থাকতাম, খুব কাছাকাছি ছিল। ওখান থেকে মাস্টার্স করলে? ওখান থেকে মাস্টার্স করলাম, তারপর বিএড কমপ্লিট করেছি। কোথা থেকে? বিএড করেছি সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজ থেকে, সেটাও কলকাতাতে। হ্যাঁ আচ্ছা, ওটা রেগুলার সবটাই রেগুলার। বিএড করলে, বিএড করে তারপর জলপাইগুড়ি ফিরে আসলে? বিএড না, তারপরেই ঠিক ফিরে আসিনি। ওই বিএড করার টাইমটাতেই আমি
কলকাতা দূরদর্শন কেন্দ্র, সেখানে আমি অ্যাপ্লাই করি, সেখানে ইন্টারভিউ অডিশন হলো। তারপরে আমার দূরদর্শনের সঙ্গে, কলকাতা দূরদর্শনের সঙ্গে আমার কাজ করা শুরু হলো আর কি। আচ্ছা। ওখানে ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করলাম। তার কিছুদিন পরে ওখান থেকে একটা কৃষি বিভাগের একটা অনুষ্ঠান সম্প্রচারিত হতো, ক্ষেত খামারে বাজিমাত বলে, সেখানে সঞ্চালনা করেছি। আচ্ছা। তারপর দূরদর্শনে, হ্যাঁ। তারপর বিভিন্ন রকম ডকুমেন্টারি কাজ করেছি, মানে ওইখান থেকে আমার কাজগুলো করা শুরু তো হলো। পার্সোনালি জিজ্ঞেস করছি, পেইড করতো তখন তারা, পে করতো? হ্যাঁ হ্যাঁ, পে করতো। আচ্ছা। যেরকম আমাদের একটা ব্যাপার ছিল যে দূরদর্শনে এই কটা ডেট করা যাবে, সেরকম একটা ওদের প্রসার ভারতীর একটা রুলস ছিল, সেই অনুযায়ী আমাদের আর্টিস্টদের পেমেন্টটা ওনারা করতেন আর কি। এইভাবেই আমার যাত্রাটা। সবার প্রথমে তুমি কাজ করলে দূরদর্শনে? হ্যাঁ, কাজ যদি বলো যে আমার এই জগতে কাজ করা, তাহলে আমার হাতে খড়ি একদম দূরদর্শন থেকে। তার আগে তো আমি নিজে চর্চা করছি, শিখেছি। জলপাইগুড়িতে এই কয়েকদিন যত বছর ছিলাম তত বছর আবৃত্তি, গান এগুলোর সঙ্গে ছিলাম। এবার যদি বলো কাজ, মানে এই প্রফেশনাল কাজ, তাহলে আমার একদম ভিত্তিভূমি বা হাতে খড়ি বলতে পারো দূরদর্শন কেন্দ্র কলকাতা। হ্যাঁ।